ঘন্টা বাদ দিয়ে দিয়ে রাখছি। দিয়ে দিয়েছে না রে Pagkabuna ko na ito. Goto mo siya. Ogas ka. আমাকে খেয়াল রাখবে কত 11 সময় না না লোকটা কোন পুরো পুরো নমস্কার। একটি ঘোষণা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন গত 8ই আগস্ট 2025 তারিখে
আগরতলা থেকে ধর্মনগর নিজ বাসভবনে রেলে যাওয়ার পথে আগরতলা স্টেশনের রেলগাড়িটি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে ওনাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে আসার পর বিশেষজ্ঞ চিকিৎসকগণ তৎক্ষণাৎ অধ্যক্ষের চিকিৎসা শুরু করেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জরুরি শৈল চিকিৎসা সম্পূর্ণ করে চিকিৎসকগণ অধ্যক্ষকে ভেন্টিলেশনে পর্যবেক্ষকে রাখেন। পরবর্তী সময়ে পরিবারের সিদ্ধান্তে অধ্যক্ষ মহাশয়কে বেঙ্গালুর SRCMI হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত 12 সেপ্টেম্বর আমি এবং এই বিধানসভার সরকারি মুখ্য সচেতক বেঙ্গালুর গিয়ে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ মহোদয়কে দেখে এসেছি এবং হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে ওনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। সেখানে খ্যাতনামা নিউরো সার্জন ডক্টর রবি গোপাল ভার্মার তত্ত্বাবধানে মাননীয় অধ্যক্ষের চিকিৎসা চলছে। SRCMI হাসপাতালের সর্বশেষ চিকিৎসা বুলেটিন অনুযায়ী মাননীয় অধ্যক্ষ বর্তমানে কৃত্রিম শ্বাসযন্ত্রের বাইরে রয়েছে। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে বিধানসভার অধ্যক্ষের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আরেকটি ঘোষণা, সভাকে অবহিত করার জন্য জানাচ্ছি যে মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া জরুরি কাজে রাজ্যের বাইরে থাকায় অধিবেশনে ওনার অনুপস্থিতিতে ওনার উপর ন্যস্ত দপ্তরগুলি সম্পর্কিত অধিবেশনে উত্থাপিত বিষয়সমূহ সম্পর্কে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় ওনার হয়ে দপ্তরের দায়িত্ব পালন করবেন। এই মর্মে তিনি আমাকে লিখিতভাবে অবহিত করেছেন। এখন প্রশ্ন উত্তর। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মৌখিক উত্তর প্রদান করবেন। আমি হাউজের সকলের কাছে আমি অনুরোধ করব, যেহেতু আমাদের শর্ট টাইম অধিবেশন, তো আমি মনে করি আপনারা যারাই এই উত্তরে আলোচনায় অংশগ্রহণ করবেন অতি সংক্ষেপে যেন আমাদের আলোচনা শেষ করা হয় এবং এই প্রশ্নে যারা রেখেছে সবাই যেন এই প্রশ্নে অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ। আমি শ্রী গোপালচন্দ্র রায় মহাশয়কে বলছি। গোপালচন্দ্র রায়, অ্যাডমিটেড স্টার কোশ্চেন নম্বর 4। প্রশ্ন নম্বর 1, বিএফএ বছরে 10 লাখ টাকা গরিব জনগণের ওষুধের জন্য ব্যয় করার বিধান রাখার কোনো পরিকল্পনা রাজ্য সরকার আছে? বিএফএ বছরে 10 লাখ টাকা গরিব জনগণের ওষুধের জন্য ব্যয় করার বিধান রাখার কোনো পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ লাগু করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্নের উত্তর প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প নাও উইকেট ফার্স্ট আমি বলছি, শুধু এই ব্যাপারে বলছি না। আমি এই 4র্থবার আসার পর
মাননীয় এমএলএ রঞ্জিত দেববর্মন মহোদয় এটা গতবার এটা রেফার করেছিলেন। আমি বলছি স্যার, আপনি জানেন যে ঔষধের দাম গত 4-5 বছরে 140% বেড়েছে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অনুমোদিত একটা স্টেটমেন্ট আমার কাছে আছে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সাবমিট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা রেসপেক্টেড ডক্টর, আমি সেই কথা বলব যে গরিব জনগণ সেবা পায় না, এটা ঠিক। এখন জিনিসের ঔষধের দাম যেভাবে বেড়েছে, এটা আমি যে কোনো একটা ঔষধের কথা বলছি, বাড়িতে 3 বছর আগে ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 250 টাকা। দ্রব্যমূল্য এইভাবে বাড়ছে। সাপ্লিমেন্টে আপনারটা আসছে না, আমি জানি আপনার যেভাবে ফুলে উঠছে দ্রব্যমূল্য ফুলে উঠছে। আমি স্যার বলছি যে জনগণের দিকে তাকিয়ে আপনারা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম বিধানসভায় বলেছেন প্রথম বছরই যে 50 লাখ থেকে 75 লাখ। এটা তো টাকা তো যা আছে তাই, তার থেকে গরিব জনগণের জন্য 10 লাখ টাকা করার জন্য আবেদন রাখছি। এটার ব্যবস্থা নেবেন, এটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলছি, দৃষ্টি আকর্ষণ করছি। স্যার একটা কথা বলছি, আগের জন তো স্যার মাঝে মাঝে মাইকটা বন্ধ করে দিতেন, মনে হয় আপনার কাছ থেকে এটা আশা করি। না না, আপনি তো এমনিতেই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসুন। স্পিকার মহোদয়, মাননীয় সদস্য যে প্রস্তাব রেখেছেন, যে প্রস্তাবটা রেখেছেন, সেটা এই মুহূর্তে আমাদের যে পিআফের যে এই পর্যন্ত যে আপনার এখানে আমাদের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী ওনার এটা গ্রহণযোগ্যতার মধ্যে আসা। অ্যাকচুয়ালি বিআরপিরও কতগুলো কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারবো আমাদের বিআর ফান্ডের টাকা দিয়ে, সেটাও মোটামুটিভাবে সকলেরই কিছু অবগতি আছে। তবুও মাননীয় সদস্য যেহেতু বলছেন, সেহেতু আমাকে এটা একটু বলতে হয় যে কিসের মধ্যে আমরা আছি, কিছু আমরা করতে পারবো। যেমন ধরুন স্কুল, সমাজ শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি এবং বালুয়াড়ি বলেন, হস্টেল, লাইব্রেরি ও সরকারি বা স্থানীয় সংস্থার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো যদি ভবন তৈরি করা যায়, তাহলে সেটা আমরা এই বিআর ফান্ড থেকে করতে পারি। সাহায্যপ্রাপ্ত স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানগুলির ভবনও বাড়ানো যাবে, তবে শর্ত হচ্ছে প্রতিষ্ঠানটির অন্তত 3 বছর অস্তিত্ব থাকতে হবে। 2, গ্রাম সভা নগর মানুষের জন্য টিউবওয়েল, জলের ট্যাঙ্ক তৈরি করা বা জল সরবরাহের জন্য প্রয়োজনীয় আমরা এই কাজগুলো করতে পারি। গ্রামীণ সমাজের রাস্তা নির্মাণ অনেক সময় হয়, ছোটোখাটো যেগুলো করতে হয় সেগুলো করতে পারি। কালবারু সেতু নির্মাণ, সেই বৃদ্ধ শারীরিকভাবে অক্ষমদের জন্য কমন শেল্টারও তৈরি করার অভিধান এখানে আছে। স্থানীয় সংস্থা এবং শিক্ষিত জেলা বা রাজ্য ক্রীড়া সমিতির জন্য ভবন তৈরি, ক্রীড়া সমিতি ও শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য মাল্টিজিম সুবিধা তৈরি, সংস্থা সমিতির জন্য কলা ব্যবহার দেওয়া যেতে পারে। সরকারি বা কমিউনিটি জমি কিংবা আত্মসমর্পিত জমিতে সামাজিক বনায়ন, কৃষি বনায়ন এবং উদ্যান বাগান করাও এটা অভিধান আছে। গ্রাম, শহর ও নগরের পুকুর পরিষ্কার করা বা পুনঃকরণ এবং সরকারি সেচ ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, সাধারণ গোবর গ্যাস প্ল্যান্ট, বিকল্প শক্তি ব্যবস্থা বা যন্ত্রপাতি স্থাপন, এই সংশ্লিষ্ট কাজগুলো। সেচের বাঁধ তৈরি, লিফট সেচ ব্যবস্থা, ভূগর্ভস্থ জলসেচ বা জলের স্তর পুনরায় ভরাট করার সুবিধা তৈরি করা যেতে পারে। গণগ্রন্থাগার ও পাঠকভঙ্গি, অ্যাকচুয়ালি যেহেতু উনি বলেছেন, হ্যাঁ যেহেতু বলেছেন আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি না সেটাও আমি যাচ্ছি। তার মাননীয় মন্ত্রী, আমাদের জানা আছে আপনারা যদি গরিবের জন্য কাজ করতে চান তাহলে এই রুলটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, অ্যামেন্ড করতে পারেন। ঠিক আছে, আপনি বলেন। আপনি ধরে নিলাম আপনি সব জানেন,
তাহলে আজকে যেটা এনেছেন সেটা আপনি পরিবর্তন করার জন্য আবেদন আপনার আছে। প্রশ্ন হচ্ছে কি মাননীয় স্পিকার মহোদয়, একটা জিনিস আমরা সকলে জানি যে সারা রাজ্যের মানুষের যারা 100% মানুষের জন্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার জন্য যত লোক আমরা করতে পেরেছি, 50%-এর বেশি লোক যেখানে ছিল না সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আমরা করে দিয়েছি। 5 লাখ টাকা পর্যন্ত পরিবারের কোনো ব্যক্তি 1 বছরের ওই বছরের মধ্যে কোথাও যদি এই ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে সেটা এই ব্যবস্থার এই প্রবিধান আমরা রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনার মাধ্যমে করেছেন। বাকিটা তো প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আছেনি। তো এতে গরিব মানুষের সুযোগ পাবে না বা সেটা তো আমরা দেখছি না, এবং গরিব মানুষ সেই সুযোগের আওতার মধ্যে আসার জন্য সব ব্যবস্থা। চিকিৎসাজনিত কারণ এখানে আলোচনা হয়েছিল, কোন গরিব মানুষ they can always frame the প্রশ্ন করেছে বিনা চিকিৎসায় বর্তমানের চিকিৎসা ছাড়া কিংবা তার ফিনান্সিয়াল কনস্ট্রেন্টের প্রেক্ষিতে ওষুধপত্র জোগাড় করতে পারছে না, এবং ইনফ্যাক্ট there has been a spurt in the few years, there has been a spurt in the price of medicines. So এই প্রেক্ষিতে আমাদের যদি এন্টারটেনমেন্ট থাকে যে কনসিডারিং his or her financial constraint, আমরা যদি প্রস্তাব দেই SDM can sanction an amount of rupees such and such, সিলিং করে দিক। আমার মনে হয় এই ডক্টরের এই জায়গায় আমার মনে হয় এটা রিকনসিডার করা উচিত, এবং আমাদের একটা অনুরোধ। ঠিক আছে, শ্রী রঞ্জিত দেববর্মা। এটা পার্টির সদস্য বলেছেন এই পর্যন্ত গাইডলাইনে নেই, তো এখন ওনারা এটা তুলেছেন যে গাইডলাইনে এটা নিয়ে পরিবর্তন করা যায় না। এটা আমরা আলোচনা করে দেখবো সেটা গাইডলাইন নেওয়া যায় কি যায় না, সেটা যদি আলোচনার ভিত্তিতে আগামী দিন যে হবে সেটা। ঠিক আছে স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, গ্রামের যারা আমাদের বিশেষ করে ট্রাইবেল অংশের মানুষ, আমার বিধানসভা কেন্দ্রে অনেকে খোয়াইতে যখন অ্যাডমিশন হয় তাদের কোনো পয়সা থাকে না বলে আমি নিজের একটা এমএল অফিস খুলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার উনিও গিয়েছেন আমার অফিসে, আমি ওইখানে বসি, সপ্তাহে প্রায় 3-4 দিন আমি ওইখানে গিয়ে বসি। ওইখানে ডেলি একটা প্রেসক্রিপশন নিয়ে স্যার ওষুধ কিনতে পারি। আমি যখন ফাইন্যান্সিয়াল মিনিস্টারকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো এটা যেন একটা সংশোধন করে, যাতে প্রত্যেকটা বিধায়ক মহোদয়রা যাহা থেকে এলাকার যে গরিব অংশের মানুষ চিকিৎসার জন্য খরচ যাতে আমরা দিতে পারি নোডাল অফিসারের মাধ্যমে, যেহেতু এটা SDM-এর মাধ্যমে। আমরা শুধু একটা প্রেসক্রিপশন বা একটা নোটই পাঠাবো যে SDM-এর কাছে যে ওনাকে এই টাকাটা দিয়ে দেন উইথ ওনার প্রেসক্রিপশন সহকারে। ঠিক আছে, এটার জন্য আমার একটা অনুরোধ থাকবে আর কি। ধন্যবাদ স্যার। একটু যোগ করে একবারই স্যার, এখানে কন্ট্রাক্টের কথা এসছে। এখানে মাননীয় মন্ত্রী বলেছেন, কি বলেছেন, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত আছে, মুখ্যমন্ত্রী আছে, এটা আছে ঠিকই, অনেকে কিন্তু এগুলি করতে পারে না। ঠিক আছে, এখানে ILS এর সবসময় মন্ত্রী আমি যেটা বলছি স্যার, একটা প্রশ্ন নিয়ে আমরা বাকি প্রশ্ন যখন মাননীয় মন্ত্রী বলছে আমি পরীক্ষা নিরীক্ষা মাননীয় মন্ত্রী এরপরে আর কোনো সাপ্লিমেন্টারি হয়, মাননীয় মন্ত্রী বলেন। বলেছেন মাননীয় সদস্য সুদীপ বাবু প্রশ্নটা তোলার পরে আমি বলেছি যে এটা আমরা বিচার বিবেচনা করা যাবে, কি করা যাবে নেক্সট পর্যন্ত আমরা দেখব। ঠিক তেমনি মাননীয় সদস্য রঞ্জিত বাবু যেটা বলেছেন সে একই উত্তর, এটা বিচার বিবেচনা করা দেখা যাবে, অ্যামেন্ডমেন্ট কোথায় চেঞ্জ করার পক্ষে বিপক্ষে কি আছে আলোচনা করে এটা আমরা। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, মাই স্টার কোয়েশ্চেন রঞ্জিত দেববর্মা এবং দীপঙ্কর সেন মাননীয় বিধায়ক। দুইজন আছে, শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী দীপঙ্কর সেন, একই কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ বলেন শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, মাই স্টার কোয়েশ্চেন নম্বর 20।
মাননীয় স্পিকার স্যার, অ্যাডমিটেড স্টার্ট কুয়েশন নাম্বার 20। প্রশ্ন 1, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি শূকরের ফার্ম এবং বিলোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু, ছাগল, শূকর, হাঁস এবং মুরগির বৃহৎ একটি ফার্ম গড়ে তোলার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি শূকরের ফার্ম স্থাপনের পরিকল্পনা আপাতত দপ্তরের নেই এবং বিলোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু, ছাগল, শূকর, হাঁস এবং মুরগির বৃহৎ একটি ফার্ম গড়ে তোলার দপ্তরের আপাতত কোনো রকমের উদ্যোগ নেই। ত্রিপুরা রাজ্যে তবে আমরা প্রত্যেকটি জেলাতে একটি করে ক্যাটেল ফার্ম নির্মাণের পরিকল্পনা দপ্তর নিয়েছে এবং সেই অনুযায়ী আমরা প্রপোজাল মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে আমরা পাঠিয়েছি। এটা যদি আমরা অ্যাপ্রুভাল পাই তাহলে আমরা সাবসিকুয়েন্টলি সেটা। আপনি আমাকে একটা চিঠি দিন, আমি এর আগেও একটা চিঠি দিয়েছি, এটা উনি বল, কিন্তু আজকে খুবই পরিকল্পনা নাই উনি বলেছেন। কিন্তু আমি আমাদের যে খোয়াই ডিস্ট্রিক্টে চাকমাগাতে একটা শূকরের ফার্ম আছে, ওইখানে যতটুকু যে শূকরের যে ইয়েটা হচ্ছে বাচ্চা ইয়েগুলি বিতরণ হচ্ছে সেগুলি। আমার কথা হচ্ছে মাননীয় মন্ত্রী অত্যধিক গুরুত্ব সহকারে, যেহেতু সাব ডিভিশনের মধ্যে একটি ফার্মও সেখানের মধ্যে নেই, সেই জায়গাতে আমি এটা বলেছি এই ধরনের একটি ফার্ম গড়ে তোলা অত্যধিক প্রয়োজন এবং মানুষ সেটা চাইছে। মন্ত্রী যাতে এই বিষয়টা অত্যধিক গুরুত্ব সহকারে সেখানে দেখেন। ঠিক আছে। স্পিকার স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং দীপঙ্কর সেন দুজনই খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে রেজ করেছেন। আমি আপনাদের অবগতির জন্য জানাই, এই মুহূর্তে আমাদের কাছে 10টি এক্সোটিক ফার্ম রয়েছে ত্রিপুরাতে। আপনার জেলাতে আমাদের হাওয়াই বাড়ি যেটা তেলিয়ামুড়ার পাশে রয়েছে এবং রিসেন্টলি আমি সেখানে আরও কিন্তু একটা বড় স্কিম ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে কিন্তু আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ বলে দিচ্ছি। আপনার শ্রী দুর্জন দেব, শ্রীমতী সাবিত্রী বিসি পক্ষ থেকে মেডিকেল সাপোর্ট, ফিট সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, হোয়াট এভার ইজ রিকোয়ার্ড আমরা কিন্তু সবগুলি দিচ্ছি যাতে তারা সেখানে ডেভেলপ করতে পারে এবং আমরা দেখছি সেখানে অনেক বেশি মানে প্রাইভেট এন্টারপ্রেনার এগিয়ে আসছেন এবং তারা উপকৃত হচ্ছে। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার বিধানসভায় যে আমরা নির্মাণ করবো উদ্দেশ্য কি? আমাদের ফার্ম নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের রাজ্যে হাই ইয়েল্ডিং জাম্প প্লাজম আমরা প্রোভাইড করতে পারি। অর্থাৎ আমরা যেমন বাইরে থেকে প্যারেন্ট লাইন আনছি, লন্ডন থেকে আমরা অনেক আগে এনেছিলাম পিওর প্যারেন্ট লাইন বা ব্রিড, এগুলির সাথে আমরা আমাদের রাজ্যের যে লোকাল ব্রিড আছে তাকে ক্রস করে আমরা হাই ইয়েল্ডিং বা উন্নত মানের প্রজাতির শূকর আমরা দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস সার্ভিস হচ্ছে সারা রাত থেকে। এর বাইরে হচ্ছে প্রাইভেটকে যাতে আমরা এন্টার করতে পারি। আমাদের প্রাইভেট এন্টারপ্রেনার অনেকজনের নাম আছে, আমি বললে অনেক আপনি। তারপরেও আমরা ক্যাটেল ফার্ম কিন্তু করছি, আমি কিন্তু বক্তব্যে বলেছি ক্যাটেল ফার্ম আমরা রিসেন্টলি অলরেডি আমরা ডোনারে পাঠিয়েছি। আমরা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেলেই আমরা কিন্তু 8টি জেলাতে 8টা আমরা ফার্ম করতে যাচ্ছি। এর বাইরে অতিরিক্ত আমরা প্রত্যেকটা জেলাতে গোশালা নির্মাণ করছি। অলরেডি 6টা জেলাতে দুটো বাকি আছে। নেক্সট কোশ্চেন নয়ন সরকার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার স্টার্ট 55। 30:1 অনুপাতে 46 জন মোট অধ্যাপক 39 জন অধ্যাপক 107 জন রয়েছে। রাজ্যের বিভিন্ন কলেজ ও পলিটেকনিক্যাল গুলো ছাত্র ও অধ্যাপক থাকার প্রয়োজন। বর্তমানে 100 লেকচারার
জন অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, অর্থাৎ মোট 268 জন রয়েছে। বর্তমানে মন্ত্রী ওই সময় বিধায়ক ছিলেন সুধাংশু দাস মহোদয়। উনি ইউনিভার্সিটি বলুন, সমাজের কারিগর তৈরি, তো এখানে এই জায়গায় অনেকগুলা ক্রাইটেরিয়া সমাজের জন্য অনেকটা লস হয়ে যাবে আছে। এর মধ্যে যে কলেজগুলোতে করতে পারছি ওই সময় রিসার্চ পেপার যখন পড়ানো হয় অলরেডি মানে তাদের কিন্তু সেই লক্ষ্য করছি। আর অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা স্টেটের হায়ার এডুকেশন দপ্তর যখন নোটিফিকেশন জারি করেন যে অধ্যাপক নিয়োগ করা হবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদেরকে নিয়োগ করা হয়, তখন তাদের ক্ষেত্রে 40 ইয়ার এজ ওভার হয়ে গেলে তাদেরকে আর ইন্টারভিউতে সুযোগ দেওয়া হয় না। কিন্তু ইউজিসির যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে কিন্তু নো এজ লিমিট বলে কথা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে যারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াশোনা করাচ্ছেন দীর্ঘ 7-8 বছর যাবৎ, তারা তাদের নেট আছে, স্লেট আছে, পিএইচডি আছে, কিন্তু তারা এখন ওভারেজ হয়ে গেছে। তো ওভারেজ হওয়ার পরও তাদেরকে নিয়োগ মানে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে দেওয়া হচ্ছে না। আমি সেই ক্ষেত্রে আমি বলেছি যে আছে সেই গাইডলাইন অনুসারেই সেগুলোকে প্রত্যেকটা অধ্যাপক অধ্যাপিকা, অতিথি অধ্যাপক অধ্যাপিকা ইত্যাদি যে নিয়োগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ গাইডলাইন মেনে। বর্তমানে 2024-25 ইংরাজি শিক্ষাবর্ষে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে মোট ছাত্রছাত্রী রয়েছে 72,460 জন। ইউজিসির গাইডলাইন অনুসারে ছাত্র এবং অক্ষরেকে নিয়মিত ক্লাসে যাতে ব্যাঘাত না হয় সেজন্য 38 জন রয়েছে। পাঠনের দিক থেকে পোস্ট গ্রাজুয়েট রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অধীনে সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলোতে বর্তমানে 747 জন কলেজ শিক্ষকের স্বল্পতা রয়েছে। এই শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য বর্তমানে সরকারি সাধারণ ডিগ্রি কলেজের অধ্যাপক 6 জন, সহযোগী অধ্যাপক 6 লেকচারারও সেখানে নিয়োগ করা হয়েছে। বর্তমানে রাজ্যের 6টি যে সাধারণ ডিগ্রি কলেজ 2022 ইংরেজি সাল থেকে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। এই 6টি কলেজ ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি কোর্স পড়ানোর জন্য কলেজের নিয়মিত অধ্যাপক ছাড়াও 12 জন পার্ট টাইম টিচার সেখানে নিয়োগ করা হয়েছে। আমি শুরুতেই বলেছি যে সাধারণ ডিগ্রি কলেজগুলোতে যেখানে আমাদের 1208 জন সেখানে অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন, সেখানে কিন্তু আমাদের অতিরিক্ত আছে 1279 জন। যেখানে 1208 জন থাকার কথা সেখানে 1279 জন আছে। প্রফেশনাল ডিগ্রি কলেজগুলোতে সেখানেও আমাদের 107 জন আছে, যেখানে 46 জন থাকার কথা। এবং আমাদের যে পলিটেকনিক্যালগুলো সেখানেও আমাদের 268 জন, যেখানে 143 জন থাকার কথা সেখানেও 268 জন কিন্তু আমাদের আছে, এখানে কিন্তু আমাদের অতিরিক্ত আছে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, মাননীয় মন্ত্রী তিনি তার রিপ্লাই বলেছেন টোটাল 1200 সামথিং, সেখানে সেই ক্যাটাগরির যে অধ্যাপক থাকার কথা, কিন্তু এই ক্যাটাগরিতে
এই পোস্ট গ্রাজুয়েট টিচার এবং অ্যাভেলেবেল যারা আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর, সব মিলিয়ে এই সংখ্যাটা তার মাত্র 50%। আর 654 জনই হলো পার্ট টাইম বা গেস্ট লেকচারার। তিনি বলছেন, স্যার এটা নিয়োগ করা হয়েছে, গেস্ট লেকচারার এবং পার্ট টাইম, এটা পিওরলি টেম্পোরারি। এটা কি করে এই ইউজিসি নর্মস মানা হয়? তো এই ক্ষেত্রেতে তো এইভাবে যদি বছরের পর বছর চলতে থাকে, কোয়ালিটি অফ এডুকেশন প্রায় এবং এই ক্ষেত্রে কখনোই বলি তাদের সেক্ষেত্রে এই ভ্যাকান্সি সার্বিকভাবে আমাদের শিক্ষার কোয়ালিটি আনার জন্য গভর্নমেন্ট কি উদ্যোগ গ্রহণ করবে। এর মানে ওনার স্টেটমেন্ট পরিষ্কার যে মোর দেন 50% যে আমাদের স্টেটে সেরকম প্রয়োজনীয় শিক্ষক আমাদের নেই। এটা কখন এবং নিশ্চয়ই একদিনে হবে না, এটা কিভাবে এবং উইদিন কতদিনের মধ্যে এটা করার ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় মন্ত্রী, দয়া করে এইটা ক্লারিফাই করেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাইব, আমাদের বিরোধী দলনেতা যখন সরকারে ছিলেন এই সুদীর্ঘ সময়ে তারা কতজন অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করেছেন ইউজিসি নর্ম মেনে এবং কতজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তারা নিয়োগ করেছিলেন। দীর্ঘ সময় এই রাজ্যের শাসন ব্যবস্থায় ছিলেন, সরকারে ছিলেন। আমরা মাত্র 7 বছর যাচ্ছে, তথ্য আছে কিনা যে বিগত 30-35 বছর যখন তারা সরকারে ছিলেন তখন কতটা নিয়োগ তারা ইউজিসি স্কেল মেনে নর্মস মেনে তারা করেছেন, এই তথ্য আপনি এই বিধানসভায় দায়িত্ব পেয়েছেন এবং প্রথমবার বিধানসভায় রিপ্লাই দিচ্ছেন। আমার যতটুকু মনে হয় 60:1 যে বলছেন, কোথেকে সেই ডাটাটা পেলেন আমি জানি না। আমরা ইউজিসি ওয়েবসাইটে ঢুকে যখন আমরা সার্ফিং করি তখন আমরা দেখি ইট ইজ 25:1। আমরা যে তথ্যটা পেয়েছি ইট ইজ 25:1। আপনি চেক করে নেবেন, বিকজ যে রিপ্লাইটা তো আপনি তৈরি করেন না, দপ্তর তৈরি করে দেন, প্লাস ইউ জাস্ট গেট ইট চেকড। এটা 60:1 হতে পারে না। যদি তাই হয় এবং কত পার্সেন্ট এই যে টোটাল স্যাংশন পোস্টে ইউজিসি রুলস মোতাবেক স্যাংশন পোস্ট আপনার গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করতে ফ্যাকাল্টি হিসেবে টোটাল মুখ্যমন্ত্রীর কাছে ছিলেন এই যে 25টি সাধারণ ডিগ্রি এবং 5টি পেশাদারি ডিগ্রি কলেজে গত 12 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব 72,000 ছাত্রছাত্রী 5:1 হিসেবে দরকার, কিন্তু বর্তমানে রয়েছে 661টি স্যাংশন পোস্ট আর 201টি ভ্যাকেন্ট পোস্ট, অর্থাৎ 407 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যে 20-25 জন ইতিমধ্যেই রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে অবস্থা বর্তমানে এই 2400 জন আরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন রয়েছে। আপনি যদি রেশিও 60:1 ধরে থাকেন, ফাইন, অ্যাবসলিউটলি, আই হ্যাভ গট নাথিং টু সে। আমার মনে হয় ডিফার উইথ ইউ, হাম্বলি ডিফার উইথ ইউ, এই জায়গায় নেই। This is against the UGC rules and regulation. The then left fronter জামানায় যারা পিজিটি হিসেবে যাদেরকে অ্যাবজর্ভ করেছিল
পরবর্তী সময় যাই হোক দে হ্যাভ ম্যানেজড, তারা কিছু পিএইচডি করে তারা এখন তাদেরকে করা হয়েছে হিসাবে। কিন্তু পরবর্তী সময়ে বন্ধ হয়ে গেছে। ভিজিটিং প্রফেসর এরকম যারা নেট সেট পিএইচডি পাস করে, হাইকোর্টের রায় যদি আমরা ফলো করে পদক্ষেপটা গ্রহণ করলে এদের থেকে যারা ভিজিটিং প্রফেসর এখন দায়িত্ব পালন করছে, why can't from amongst them? Number one. Number two, কতটা পোস্টের 201 বোধ হয় পোস্টের জন্য প্লাস আরো 200 পোস্ট ফিনান্স অ্যাপ্রুভাল দিয়ে। প্রবলেম হচ্ছে এখানে যেটা কারেক্ট যে 40 ইউজিসি রুলস মোতাবেক at large chunk of the আমাদের নেট সেট পিএইচডি পাস করা তারা এতে অ্যাপ্লাই করতে পারছে না, অংশগ্রহণ করতে পারছে না। এবং এটা ওভারঅল একটা লুক আপনার নেওয়া দরকার। ফ্যাক্ট ইজ সামথিং এলস। এবং আমি দুঃখ নিয়ে বলছি, মুখ্যমন্ত্রীকে দিয়েও যখন ওই দপ্তরটা ওনার হাতে ছিলেন জানুয়ারি মাসে ওই 60:1 ওনাকে পাঠ করানো হয়েছে, which is incorrect. Please get it checked. Don't believe me, but I know this is the statement that you have stated over here is incorrect. To get your facts corrected and তারপরে দেখবেন এই যে facts and figures গুলো আপনি বলেছেন, আপনি দেখবেন বিশাল একটা ঘাটতি আমাদের ঠিক আছে প্রফেসর নিয়োগের ব্যাপারে। ঠিক আছে, থ্যাংক ইউ। মন্ত্রী সাহেব কিছু বলবেন? তো মাননীয় বিরোধী দল যে বিষয়টা রাখলেন, মূল উদ্দেশ্য হতে আমাদের স্টুডেন্টরা যাতে তাদের মাননীয় স্পিকার স্যার, admitted start রাজ্যের সাধারণ সেখানে অভিভাবকদের মধ্যে একটা চিন্তার বাস, আমার ছেলেটা কোথায় ভর্তি হবে, কোথায় যাবে, এই নিয়ে একটা দুয়াশা এবং চিন্তা বা হতাশার সৃষ্টি হয় অভিভাবকদের মধ্যে। আমরা লক্ষ্য করেছি 2019 সালে ডিগ্রি কলেজ তার ছাত্র এবং এই বছরের যে 23,416 জন, কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গার মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা, এই জায়গার মধ্যে যে ভীষণ একটা প্রতিশ্রুতি, একটা ডিগ্রি করা হবে, রাম ঠাকুর বোর্ড একটা প্রিন্সিপাল মহোদয় বহিরাগত দ্বারা করা হয়েছে। আমি চাইছি পরবর্তী সময়ে না, মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় মন্ত্রী 2025 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের প্রায় সরকারি উত্তীর্ণ হয়েছে বলে অভিজ্ঞতা অনুযায়ী বলা উত্তীর্ণ
বিভিন্ন পেশাদারী কোর্সে রাজ্যের এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি উচ্চশিক্ষা করবে। ভর্তি প্রক্রিয়ার 23,16 সাধারণ ডিগ্রি ভর্তি হয়ে শিক্ষা দপ্তরের অধীনে 3,027 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। যে সকল শিক্ষার্থী বিশেষ কারণবশত ভর্তির জন্য সময় মতো অনলাইনে আবেদন করতে পারেননি, তাদের পরবর্তী সময়ে বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে শূন্য পদের ভিত্তিতে স্মার্ট পোর্টালের মাধ্যমে ভর্তি করানো হয়েছে। কলেজের ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা দপ্তরের নজরে আসেনি। এখানে রাম ঠাকুর কলেজের কথা যেটা উল্লেখ করেছেন, যে সম্প্রতি রাম ঠাকুর কলেজে ভর্তি সংক্রান্ত একটি অভিযোগ রাজ্যের স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সেই বিষয়ে দপ্তর তৎকাল পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা সবাই জানি, এবং ওই কলেজে ভর্তি সংক্রান্ত দায়িত্বে থাকা সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত, তৎসহ ওই সহকারী অধ্যাপকের বিরুদ্ধেও কিন্তু বিভাগীয় তদন্ত কিন্তু এখন চলছে। এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখানে উল্লেখনীয় যে 1 জুলাই থেকে প্রায় সকল কলেজেই পঠন পাঠন শুরু হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে কোর্স সম্পন্ন করার কিন্তু সেখানেও ব্যবস্থা করা হয়েছে। আর আপনার যে লাস্ট প্রত্যেক বিধানসভা অনুসারে কলেজ স্থাপন করার যে আপনার দাবি, সেটাও কতগুলো প্যারামিটার আছে। সেখানে কত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের সেখানে পাস করছেন, সেখানে সেই অনুসারেও সেখানে বিচার বিবেচনা করতে হয়। সেখানে বাকি স্থানের বিষয়ে আছে, বাকি অর্থ দপ্তরেরও মঞ্জুরির বিষয়ে আছে। তো একটা কলেজ নির্মাণ করতে গেলে বিভিন্ন যে প্যারামিটার্স আছে সেগুলোকে বিচার বিবেচনা করতে হয়। বিশেষ করে ছাত্রছাত্রীরও অনুপাত সেখানে দেখতে হয়। যদি সেই অনুপাত এবং সমস্ত প্যারামিটারের মধ্যে কোনো বিধানসভা আসে, তো অবশ্যই সেখানে সেই প্যারামিটার অনুসারে গাইডলাইন অনুসারে করা হবে। একটা কেন, সেই গাইডলাইন আওতায় একাধিকও আসতে পারে। তো যদি সেরকম আসে আমরা অবশ্যই সেটা করব। সাপ্লিমেন্টারি সিস্টেম কি কিছু বলবেন স্যার? মাননীয় সদস্য সুদীপ সরকারের যে প্রশ্ন ছিল যে স্পেসিফিক অনুসন্ধান করবেন, শেষ করে ডিগ্রি করে স্থাপন করা হবে কি না। ঠিক আছে। এই যে সাপ্লিমেন্টের উপর বারবার হয় না বল। মন্ত্রী সাহেব কিছু বলবেন? ওকে, নেক্সট কোশ্চেন শ্রীমতী অন্তরা সরকারকে। মাননীয় একটু আমাদের তো প্রশ্নোত্তরের যে পর্ব, যে সময় এখন শেষ হয়ে গেছে 12টা। সদস্য প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেইগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলি উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এই দেখেন স্যার, 4টে কোশ্চেন থেকে 60 মিনিট। এই যে প্লিজ সেন্টিমেন্টটা হয়েছে। আপনি প্রথমেই বলেছিলেন শর্টকাট বলার জন্য 4টা কোশ্চেনের 4-15-60 মিনিট। মহিলা তো পেল না। আমরা কেবল নিজেরটাই বলছি। ও তো সেন্টিমেন্ট নিয়েছে, নেবি যে কোনো সদস্য প্লিজ। আর রাখেন না।
এই যে জিনিসগুলি আমরা ভুল করি, আমরা একবারও চিন্তা করি না এরপরে কোশ্চেন কার হয়েছে। এই কারণে না 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 না, এটা সিস্টেম না। যত সাপ্লিমেন্টারি করা হচ্ছে কিন্তু সাপ্লিমেন্টারি তাহলে হয় না না। এখন স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পাঠ করছি। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য বর্গমোহন ত্রিপুরার প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য বর্গমোহন ত্রিপুরা গত 10ই মে 2025 ইংরেজি তারিখে আগরতলাস্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন 7টা 21 মে 2025 ইংরেজি 82 বছর। 1943 সালের ত্রিপুরা উপজেলার শুনানি 1993 জয় হয়ে প্রকাশ করে প্রাক্তন মন্ত্রী শিবু সোরেনের প্রয়াণের স্মৃতিচারণ। আমি দায়িত্ব পালন করেছেন। শিবু সোরেন কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্রীর পদেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর সময় পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। আদিবাসী সমাজের এক বলিষ্ঠ কণ্ঠ শিবু সোরেন আদিবাসীদের ন্যায্য অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। ঝাড়খণ্ড রাজ্য গঠনে ওনার ভূমিকা। শিবু সোরেনের পরিবার পরিজন ओम शांति ओम शांति। शुभ ज्ञापन। माननीय सदस्यगण, আজকের কার্যসূচিতে 2টি শুভ জ্ঞাপনের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পাঠ করছি। পহেলগামে 25 জন পর্যটক সহ মোট 26 জনের হত্যাকাণ্ড প্রসঙ্গে গত 22 এই ভয়াবহ ঘটনায়
প্রাণ হারান স্থানীয় এক শিশু। অত্যন্ত অমানবিক ও বিভৎসতম এই ঘটনায় গুলির আঘাতে 17 জন গুরুতরভাবে আহত হয়েছে। এই ঘটনা সভ্যতা, মানবতা এবং ভারতের সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের উপর এক ভয়াবহ আঘাত। ত্রিপুরা বিধানসভা পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসীদের এই বর্বরতম কাজে তীব্র নিন্দা করছে। ত্রিপুরা বিধানসভা পহেলগামের বৈশরান উপত্যকায় সংঘটিত হৃদয় বিদারক এই গণহত্যায় নিহত সকল নিরীহ পর্যটক সহ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। এই সভা তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা এবং সুমন্তব্য পরিবারগুলির সমবেদনা করছে। সভা বিধ্বংসী বিস্ফোরণ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা অভিজ্ঞ বিমান ঈশ্বরের অশেষ কৃপা চিকিৎসক, শিক্ষার্থী, হস্টেলের কর্মী এবং স্থানীয় বাসিন্দাগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের সুখ সন্তপ্য পরিবারজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে আহতদের আরোগ্য কামনা করছে। এখন আমি এই সভায় উপস্থিত সকল মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি, পহেল গ্রামের নির্মম ও অমানবিক গণের আত্মার চিরশান্তি কামনায় 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। এখন বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পেশ বিবেচনা গ্রহণ করা। বিধানসভা তারিখ বিজনেস as required under rules 235 of the rules of procedure and conduct. অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতেন শ্রীরামপতি। আমাদের এখন কমিয়ে অ্যাবাউট 55 আপনার ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে। এগুলি সবগুলি যদি এই না হয়, ডিসকাস না হয়, তাহলে স্যার এই ওই যে আপনার আমাদের ট্যাক্স অ্যাবাউট 16 crores 48,000 এখন সব চলে গেল। তাইলে স্যার এখন কেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট টাচ হয়, তার দিন কেন করা, কেন মঙ্গলবার দিন করে?
স্যার বলতে পারি না কেন স্যার এই না ডিসকাস কি পরিস্থিতি স্যার ভূমিকম্প কি হয়েছে উনি 10টা করেছেন উনি যখন উনি 8 ঘন্টা সবাই আমি যেটা বলছি বলো স্যার এত কথা বলতে হয় না মিটিংয়ে পক্ষে কোনো মিটিংয়ে ওনাদের পক্ষে কোনো ছিলেন না given the of the এরা অ্যাডভাইজারি কমিটিতে যারা ছিল সবাই মিলেই এই ডিসিশনটা নিয়েছে এখন এখানে তো আপনাদেরও লোক ছিল সব দলের লোক ছিল রিপোর্টে যখন হাউসে প্লেস হয় সিস্টেম আছে ওনারা বলতে পারেন যার তো উনি বলেছে 5 দিন করা উনি বলছে সময় কেন না অন্যদের যা যা বলার শুনেনি রিপিট করার দরকার নেই যা যা বলেন শুনেন তারপর আমাদের কিছু বলার থাকলে আমরা বলবো মেম্বার আর এই কথা কেন সেটা আলোচনা তো আপনার ঠিক আছে খুব কম দিনই হয় চিৎকার চেঁচামেচি প্রায়ই হমেশাই হয় হয়েই আগামী দিনে চলবে এখন প্রশ্ন বিএসসি বসে বিএসসি যে মেম্বার উনি করলেন বিএসসি মেম্বার তো আগে পার্টির থেকে নেওয়া হতো আমাদের তরফ থেকে এখন তো নাম নিজেরাই লেখা নেই যাই হোক আমি সে প্রসঙ্গে যাব না এখন শাসক গোষ্ঠীর পক্ষে মানডেটা বিজনেসটা এটা টুইসডেতে ক্যারি ফরওয়ার্ড হয়েছে অর্থাৎ টুইসডেতে বিজনেস হইব না মানডে বিজনেসটা টুইসডে ক্যারি ফরওয়ার্ড যা দেখলাম এখন মানডে কেন নাই মানডে প্রধানমন্ত্রী 3:20 ওনার আগমন ঘটবে ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরের নতুন যে আমরা সবাই খুশি তো অ্যাসেম্বলি তার জন্য বন্ধ হয়ে যাবে জনগণের স্বার্থ এটা প্রাধান্য পাবে না प्रधानमंत्री आगमन का प्राधान्य करिए इसको चलने दीजिए आप 1-2 जने वहां पे आ जाइए हमसे बड़ा जनता है मैं आम जनता इट इज रादर they are trying giving opportunity to criticize the prime minister অনুরোধ থাকবে মানডে বিজনেস as usual যেন ক্যারি হয় টুইসডে as usual যেন ক্যারি হয় মাননীয় প্রধানমন্ত্রী প্রোগ্রামে ডিস্টার্ব না হয় ইট ইজ আওয়ার ফরচুন আমাদের যেমন গর্ব উনি আসবেন ওখানে যাবেন মুখ্যমন্ত্রী যাক আর একজন লেট অনারেবল আমাদের মিনিস্টার লেট আদার মেম্বার্স প্রেসেন্ট বলেছেন যে আমার কথা বলিনি অ্যাকচুয়ালি বিএসসি মিটিংয়ে আমাদের আরেকজন কলিগস মাননীয় বিধায়ক নির্মলবাবু বলেছিলেন 4 দিন করা হোক তা আমি ওনার সঙ্গে বসেছি তো আমরা তো 4 দিনে চেয়েছি কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কোনো ম্যাটার নেই বেশি বিল নেই 2 দিনে করা হবে এবং পরিষদীয় মন্ত্রী মিটিংয়ে বলেছেন যে নভেম্বর ডিসেম্বর নাগাদ হবে তখন আমরা বেশি দিন করব সুতরাং আমরা যে কথা বলিনি এমন কথা না কারণ সেখানে আমরা কথা না মানলে তো আমরা 4 দিন হোক না এরকমই প্রায় করেছে পরে আমরা টোটাল সিচুয়েশনটা বলি যে পরবর্তী সময় আলোচনার পরে সবাই সর্বসম্মতিক্রমে যদিও একটু নিমরাজি ছিলেন সিপিএম দল প্রতিনিধি তত রাজি ছিলেন কেউ বলছে ঠিক আছে আপনারা যখন বলছেন এটা মেনে নিলাম আমরা বলেছি প্রধানমন্ত্রী কথা উঠেছে তো
প্রধানমন্ত্রী আসবেন বিধানসভা সরকারি প্রোগ্রামে আসছে, অল অফিসার্স অল সেক্রেটারিজ সেখানে চলে যাবে। এই কোশ্চেন এগুলি রিপ্লাই কিভাবে আসবে? আমরা কিন্তু ইতিহাস করতে চাই না, নাটক করতে চাই না। আমার মনে আছে সুদীপ বাবু এখানে ছিলেন, এই হাউসে একটা ঘটনা ঘটেছিল, সেটা রেফারেন্স না করলে খুশি হতাম। সিটুর অল ইন্ডিয়া স্ট্রাইক, তখন বলা হয়েছিল না কালকে বন্ধ থাকবে, তখন আমরা বললাম না করতেই হবে। বলছে দেখেন আমরা কিন্তু থাকবো না, ট্রেজারি ম্যানেজ বলেছে আমরা থাকবো না, আসতে পারেন আপনারা। আমরা এসেছিলাম, অনলি স্পিকার সাহেব এসেছিলেন, হাউস আর জন। সেই নাটক করা উচিত ছিল কি? সে নাটক করা উচিত ছিল কি? আমি সেগুলি দিয়ে লজ্জা করলাম, নেক্সট বেশি দিয়েছি, এটা অস্বীকার করতে পারবেন না। এবারও যে নেক্সট দেখা গেছে আমার কোনো আপত্তি করেছি, সেটা আমি অনুরোধ করব সবাইকে গ্রহণ করার জন্য। সর্বসম্মতি হলে ভালো। আপনাদের অভিযোগ তুলেছেন, এটা মিডিয়ার কাছে গেছে, এখন যদি আপনার সর্বসম্মতি না হন উনি ভোটে দেবেন। দিস ইজ দ্য সিস্টেম, এর বাইরে কিছু করার নেই। বলার ইচ্ছে ছিল না, যেহেতু বলেছেন মাননীয় পরিষদীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, স্বাভাবিক 22 তারিখ শিকার, এটা অলরেডি ভালো মেসেজ গেল। অর্থাৎ এগিয়ে আসতেন। আমি বলি প্রধানমন্ত্রী আসবেন, স্বাভাবিক আপনারা মন্ত্রিসভা এবং বিধায়করা অনেকেই যাবেন, যেতে হোক। তাহলে আজকের এই এটা আগামীকালে শুরু করে এই দুদিন করা যেত। আজকেরটা না প্রোগ্রাম ছিল, যখন গভর্নর সামল করেছে তখন কি গভর্নর জানতো? প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল ব্রাদার। যাই হোক, সামন্স করেছে 15 days before। এখন ভোটে যাচ্ছি, আমি ভোটে যাচ্ছি। ঠিক আছে, বসেন, আগে আমি এটাকে ভোটে দিচ্ছি, তারপর হবে। বসেন না, বসেন। শ্রী রামপদ জমাতিয়া কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্ট সংক্রান্ত পেশ করা রিপোর্টটি সম্পর্কে এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, এত এর রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হবে। একটি ঘোষণা, সন্ত্রাসবাদ মোকাবেলায় অপারেশন সিন্দুর অভিযানের সার্থকতা। ত্রিপুরার প্রথম পর্বতারোহী শ্রী হরিত্র রায়ের বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় এবং ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সফল মহাকাশ অভিযানের প্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী নিয়মাবলী বিধির 34 অনুচ্ছেদ মূলে এই হাউসে 3 করার সময় ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা পৃথক পৃথক চিঠির মাধ্যমে বিধানসভায় অনুরোধ জানিয়েছে। আমি বিষয়গুলি বিবেচনা
দপ্তরের মাননীয় মন্ত্রী অভিনন্দন সূচক প্রস্তাবগুলি সবাই উত্থাপন জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যবৃন্দ, জঙ্গিবাদ দমনে অপারেশন সিন্দুরের সাফল্যে অভিনন্দন সূচক প্রস্তাব। গত 22 এপ্রিল 2025 ইংরেজি কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট কট্টরপন্থী সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটক সহ মোট 26 জন, এর মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিককে নির্মমভাবে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ড সমগ্র দেশবাসীকে গভীরভাবে শোকাহত করে। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পরপরই ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দায়িত্বহীন ভাষায় দেশবাসীকে জানিয়েছিলেন ভারত এই ধরনের জঙ্গি হামলাকে কোনোভাবে আর সহ্য করবে না। এই ঘটনায় যুক্ত জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের সমুচিত জবাব দেওয়া হবে। জঙ্গিরা যেখানে লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবগত করেছিলেন। অবশেষে কাশ্মীরের গণহত্যার প্রতিবাদে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী গত 7 মে 2025 গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান সংগঠিত করে। সুপরিকল্পিত এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানে পাক সেনার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপক সংখ্যক সন্ত্রাসীরা হতাহত হয় বলে জানা গেছে। পরদিন পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করলে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সম্মিলিত পরিচালনায় ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের নাগরিকের উপর কোনো আঘাত ছাড়াই সফলভাবে এই অভিযান সম্পন্ন করা হয়। পাকিস্তানের প্রতিটি আক্রমণকে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা অত্যন্ত সাহস ও দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে। কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতবর্ষ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে ভারতের সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করে। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই অভিযান অব্যাহত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, আমি রাজ্যবাসীর পক্ষ থেকে এর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা গত 1 দশকে যে রকম শক্তিশালী হয়েছে এই অভিযান তারই সাক্ষ্য বহন করে। ভারত অহিংসার পূজারী ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, কিন্তু ভারতের বিরুদ্ধে নাশকতামূলক জঙ্গি কাজকর্ম সেবা মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধান সহ বিএসএফ এর প্রধান এবং মাতৃভূমিকে সুরক্ষিত রাখার শপথ নেওয়া সকল বীর জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় বিশ্বের এভারেস্ট জয় করার প্রেক্ষিতে মাননীয় সদস্যবৃন্দ, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম এই গৌরব উজ্জ্বল অধ্যায় রচনা হয়েছে। রাজধানীর আগরতলা আধারঘাট মিলনচক্র এলাকার তরুণ পর্বতারোহী শ্রী পবিত্র রায়, তিনি গত 19 মে 2025 তারিখ ভারতীয় সময় সকাল 7:16 বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে সমগ্র ত্রিপুরাবাসীর মাথা গর্বে উঁচু করে দিয়েছেন। পবিত্র রায় একজন তথ্য প্রযুক্তি পেশাজীবী এবং তার বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত। পাশাপাশি তিনি একজন দক্ষ সাইক্লিস্ট ও অ্যাডভেঞ্চার প্রেমী এবং পাশাপাশি তিনি প্রকৃতি ও পরিবেশ প্রেমী। এবারের অভিযানে তিনি আগরতলা থেকে নেপালের
পাপলু পর্যন্ত প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ সাইকেল যাত্রার মাধ্যমে অভিযাত্রা শুরু করেন এবং মাত্র 63 দিন অক্লান্ত পরিশ্রম, সাহস ও দৃঢ় মনোবল নিয়ে এবারে জয়ের গৌরব অর্জন করেন। ইতিপূর্বে তিনি আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো ও ইউরোপের মাউন্ট এলব্রুস পর্বত শৃঙ্গ জয় করেছেন। বর্তমানে তিনি 7 সামিটস অভিযান যুক্ত আছেন। শৃঙ্গের জন্য লক্ষ্য রয়েছে। এবার মাউন্ট অভিযান সাইকেল সঞ্জয় রায়কে ত্রিপুরার প্রথম পর্বতারোহী হিসাবে এভারেস্ট অভিনন্দন জ্ঞাপন করছে। তরফ থেকে কোনো পুরস্কার বা সম্মাননা একটু উল্লেখ করা থাকলে ভালোই, আমার মনে রেকর্ডে যাওয়ার আমি আজকে এটার মধ্যে না থাকলেও তিনি যখন যাবেন প্রস্তুতি নেন তখনও আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছি এবং আসার পরেও আমি ডিটেলস দিয়ে একবার এই দিই, আসার পরেও ফাইন্যান্সিয়ালি সাপোর্ট এবং সম্মানও আমরা করি। ডিপার্টমেন্ট হ্যাজ ডান নাথিং, কিছুই করেন। আমি বলছি তো কিছুই করেন না। শুধু এখানে অ্যাসেম্বলির মধ্যে এই পাঠ কইরা এটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন। দেখুন ইট ইজ সোল হিস্ট্রি, ন্যাশনাল ক্রীড়া দিবস তাহলে আপনি জেনে রাখুন। আরে আপনি আমার কথাটা শুনবেন তো। আমি এই ক্রীড়া দিবস পালন করি মঞ্চ নিয়ে। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় এবং মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দ, অভিনন্দন সূচক প্রস্তাবটি হল ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সফল মহাকাশ অভিযান সম্পর্কে। I am sure the honorable member will definitely appreciate this because there is no prize for this. আজ আমরা ভারতীয় মহাকাশ অভিযাত্রার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। আমাদের প্রিয় দেশ ভারতের গর্ব, ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তথা মহাকাশচারী শুভাংশুলা এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। ইতিপূর্বে আমাদের দেশের প্রথম মহাকাশচারী 7 দিন 21 ঘন্টা 40 মিনিট অবস্থান করে ভারতবর্ষকে গৌরবান্বিত করেছিলেন। গত 25শে জুন 2025 তারিখে শুভাংশু শুক্লা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের কেনেডি স্পেস সেন্টার থেকে অপর 3 জন মহাকাশচারীর সাথে মহাকাশ যাত্রা শুরু করেন এবং ওনারা 26শে জুন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নিরাপদে পৌঁছেন। 20 দিন 2 ঘন্টা 59 মিনিটের মহাকাশ অভিযানে তিনি সেখানে প্রায় 18 দিন অবস্থান করে অসংখ্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন। এই সময় প্রায় 60টি বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন, যার মধ্যে অন্তত 7টি পরীক্ষা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো কর্তৃক নির্ধারিত। তার গবেষণার মাধ্যমে জীববিজ্ঞান, উপকরণ বিজ্ঞান, মহাকাশ প্রযুক্তি এবং মানবদেহের উপর মহাকাশ পরিবেশের প্রভাব সংক্রান্ত অবশেষে মহাকাশ থেকে 15ই জুলাই 2025 তারিখে শুভাংশু শুক্লা অপর 3 মহাকাশচারী অভিযানের সফলতায় খুবই উচ্ছ্বাসিত হয়ে হাসি মুখে এবং সুস্থ শরীরে নির্বিঘ্নে আটলান্টিক মহাসাগরের নির্ধারিত স্থানে অবতরণ করেন। লখনৌ শহরের সন্তান শুভাংশু শুক্লার পিতা শ্রী শম্ভুদয়াল শুক্লা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা শ্রীমতী আশা শুক্লা একজন গৃহিণী। শুভাংশু ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে কম্পিউটার সায়েন্স বিটেক ডিগ্রি অর্জন করেন
এবং পরবর্তী সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালুরু থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও একজন দক্ষ টেস্ট পাইলট হিসেবে কর্মরত আছেন। ভারতের কৃতি সন্তান শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র ভারতবাসী আজ খুবই গর্বিত। ত্রিপুরা বিধানসভা এই অসামান্য সাফল্যের জন্য শুভাংশু শুক্লাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। ধন্যবাদ। আমি সকল সদস্যদেরকে একটা অনুরোধ করছি, এটা আমার ব্যক্তিগত, যে আজকে এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমি সবাইকে বলবো যে আমার পক্ষ থেকে আপনারা এই লাঞ্চটা ভোজনটা গ্রহণ করবেন। ধন্যবাদ। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপালচন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট আমি রেফারেন্স এনেছি এডুকেশন ডিপার্টমেন্টে। এটা ওই দৈনিক সংবাদ পত্রিকা 5ই সেপ্টেম্বর এটা উঠেছে। এটা গত 8ই সেপ্টেম্বর আজকের ফরিয়াদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সংবাদ সম্পর্কে। আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন তাহলে পরবর্তী একটি তারিখ জানাবেন। আগামী 23 তারিখ। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, আমার রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে অতি সত্বর রাজ্যের বন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জন্য অনুরোধ করছি, যদি দিতে পারেন, পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে উত্তর প্রদান করেন। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, আমার রেফারেন্সটি হচ্ছে রাজ্যের প্রথিতযশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্রচন্দ্র। বিষয়বস্তু হল ধর্মনগর থেকে আগরতলা ভায়া কৈলাসহর কমলপুর খোয়াই এই জাতীয় সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পিডব্লিউডি এনএইচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি আগামী 23 তারিখ মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য তুলে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি।
যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি আগামী 23শে সেপ্টেম্বর তার উত্তর দেব। স্যার, প্রত্যেক বিষয় নিয়ে সাবজেক্টটা দুটো বিষয় তুলব। প্রথম বিষয় হল সাম্প্রতিককালে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ নিগমের মাধ্যমে স্মার্ট মিটার বসানোর নামে যে একটা উদ্যোগ চলছে, এতে ভোক্তাদের অসম্মতি সত্ত্বেও বিভিন্ন জায়গাতে এটা বসানোর চেষ্টা হচ্ছে এবং এটা বসানোর যে ইমিডিয়েট তার অ্যাব্রাপ্ট হিসাবে অস্বাভাবিক আরবিট্রারি বিদ্যুৎ বিল এবং আরও নানা ধরনের যে ডিসক্রিপেন্সিস অ্যারাইজ করছে, যেটা ত্রিপুরা রাজ্যের জনগণ মোটেই গ্রহণ করছে না। স্মার্ট মিটার অবশ্যই এটা এক ধরনের যে নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন প্রযুক্তি আসুক, তা রাজ্যেও লাগু করা হোক, এসব কোনো সন্দেহ নেই, কেউ বিরোধিতাও করবে না। কিন্তু এই স্মার্ট মিটার এটার মনিটরিং ব্যবস্থা, তার নেগেটিভ এবং পজিটিভ যে অ্যাসপেক্টগুলো, যাতে ভোক্তাদের নাগরিকদের তাদের স্যাটিসফ্যাকশন আনতে পারে, তার সাথে একই সাথে রেভিনিউ আর্নিং জেনারেশন এটাও যাতে হয়, সবটা দেখেই প্রস অ্যান্ড কনস আরও ভালোভাবে যে ভাবনা চিন্তা করে পাবলিক হিয়ারিং করে এটা লাগানো উচিত ছিল। কিন্তু এটা করার ফলে এমনিতেই রাজ্যে বিদ্যুতের বেহাল অবস্থা, দিনে অসংখ্যবার ইন্টারাপশন হয়, তারপরে এই প্রযুক্তির ব্যবহারে একটা অসহনীয় অবস্থা সারা ত্রিপুরাজ্যে প্রায় প্রতিদিন আমরা লক্ষ্য করছি যে মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন অফিসগুলোতে সেখানে নিরীহ কর্মচারীদের উপরে সে খুব গিয়ে পড়ছে, এটা বাঞ্ছনীয় না। যদি কাজে এটা সম্পর্কে রাজ্য সরকার এটা পুনর্বিবেচনা করা এবং এ সম্পর্কে নাগরিকদের সম্পূর্ণ সেরকম স্যাটিসফ্যাকশন না করার আগে এটা ইনস্টলেশন এটা স্থগিত রাখা, তার সাথে যে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে ব্রাপলি, এটাও বিবেচনা করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এটা এই হাউসকে আশ্বস্ত করবেন কিনা। স্যার, আগামী 23 তারিখ যদিও কোনো প্রসেস মেনটেন করেনি, রেফারেন্স কলিং যে কোনো শর্ট ডিউরেশন করতে পারত জানি না, তারপরেও স্টেটমেন্ট ডিটেলস আলোচনা। মামলাটা হলো বিফোর 2018 ডিড এন্ড গন। এই সময়তে অনেকগুলো দপ্তরের রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছিলেন এবং বেশ কয়েকটা দপ্তরের রিক্রুটমেন্ট প্রসেস এটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু অন দ্য বার্জ অফ দি ইলেকশন ঘোষণা না হলেও সেরকমভাবে তার আগে প্রসেস শেষ হলেও আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে, সেই কারণে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অল টুগেদার এই সংখ্যা অ্যারাউন্ড 20,000। এটা বিভিন্ন দপ্তরে আছে, টিপিএসসিও আছে। তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্টের টিএসআর, তারপর পুলিশ আর টিপিএসসি, ইন্সপেক্টর অফ বয়লার্স, এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোনো ধরনের ইরেগুলারিটিস হয়নি। গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রেতে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে, এই সময়ের মধ্যে কোনোটা 2 মান্থস, কোনোটা 3 মান্থস, কোনোটা 4 মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক।
আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এ সম্পর্কে যে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, যারা এই যে সুপ্রিম কোর্ট যিনি থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো স্যার আমার প্রশ্ন হলো যে এখানে কতগুলো ক্ষেত্রে একদম স্পেসিফিক একটা টাইমও দিয়ে দিয়েছে। অবশ্যই গভর্নমেন্টকে তো স্বাভাবিক তার কাউন্সিলরদের সাথে, লয়ারদের সাথে ডিসকাস করতেই হবে। কাজে এগুলি করার পর সুপ্রিম কোর্ট যেগুলো নির্দেশিকা দিয়েছেন ইন টোটাল সেরকম হবে কিনা। যদি সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট দিয়ে থাকে উপায় থাকবে না, তো ওইভাবেই করতে হবে, এটা তো স্বাভাবিক। এবার তার কোনো কথা ওঠে না। এবার একটি ঘোষণা, মাননীয় সদস্যগণ, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর 2025 তারিখে বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অধিবেশনের শেষ দিন অর্থাৎ আগামী 23 সেপ্টেম্বর 2025 তারিখে রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যগণ